আসসালামু আলাইকুম। বিজয় 24 টিভি সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি তাইবা আক্তার। শুরুতে বিআইপি কেবল সংবাদ শিরোনাম। কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের বাছাই পরীক্ষা সম্পন্ন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর উদ্যোগে ট্রেড ইউনিয়ন কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গলাচিপায় নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ। 2025 থেকে 2026 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বারহাট্টায় প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার। মোস্তাফিজুর রহমান মোস্তফাকে নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ক্ষোভ, আইনি ব্যবস্থার দাবি তৃণমূল বিএনপি নেতাকর্মীদের। গাইবান্ধার সাদোলাপুরে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত। তৃণমূলের সংগঠন শক্তিশালী করার আহ্বান। মাদক ও জুয়ার বিরুদ্ধে মানবদণ্ড ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। দেলদুয়ারে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। যশোরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, প্রধান অতিথি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলামের বক্তব্যে যেন রহস্যে ঘেরা। রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। দশমিনা থানা পুলিশ কর্তৃক একজন মাদক কারবারি আটক। পূর্ব চৌরাস্তা দখলমুক্ত। দীর্ঘদিনের যানজট নিরসনে স্বস্তি ফিরছে পীরগঞ্জে। গাইবান্ধা সদর উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানবদণ্ড ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। নিজ্জ্বল সাহা, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম। বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ডে অবস্থিত রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আবুল খায়ের ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেছেন। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও আবুল খায়ের ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান জনাব আনোয়ারুল আলম, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মাসুদ আলম, সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ফখরুল ইসলাম এবং সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় সীতাকুণ্ড সংসদীয় আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য জনাব আসলাম চৌধুরীর পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুগ্ম আহ্বায়ক সালামতুল্লাহ, সদস্য সচিব মোহাম্মদ মুরসালিন, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি আবু সায়েম, প্রগতির সিবিএ সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম সাদেক, সাবেক মেম্বার সেলিম উদ্দিন সহ প্রগতি ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে বিএসইসির চেয়ারম্যান শিল্পমন্ত্রীকে কারখানার প্রধান উৎপাদন লাইন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখান এবং প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি দেশের অটোমোবাইল শিল্পের বর্তমান বাজার পরিস্থিতি তুলে ধরে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার আধুনিকরণ, পরিবেশ বান্ধব বৈদ্যুতিক ইভি গাড়ি সংযোজন প্রকল্প চালুর প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। কারখানার উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করে শিল্পমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের অটোমোবাইল শিল্পের পথিকৃৎ হিসেবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। টিসিবি ডিলারদের চুক্তি পুনর্নবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। মোহাম্মদ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা প্রতিবেদন। জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে 2025 সালের নবায়নযোগ্য ডিলার এবং 30 জুন 2026 তারিখে মেয়াদ উত্তীর্ণ নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদনের মাধ্যমে পুনর্নবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন টিসিবি ডিলাররা। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন জেলা কুড়িগ্রামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা টিসিবি ডিলাররা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ফুলবাড়ী উপজেলার টিসিবি ডিলার হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদরের টিসিবি ডিলার রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ রোকন আলী, রিপন মিয়া, উলিপুর উপজেলার টিসিবি ডিলার আতাউর রহমান, চিলমারী উপজেলার ডিলার পলাশ সহ আরও অনেকে। মানববন্ধনে অংশগ্রহণকারী ডিলাররা বলেন, দীর্ঘদিন ধরে টিসিবির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে তারা সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করে আসছেন। অথচ চুক্তি নবায়নে বিলম্ব হওয়ায় তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দ্রুত চুক্তি সম্পাদনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা। আবুল খাইর স্টিল মিল পরিদর্শন করেন বাণিজ্য, শিল্প ও বস্ত্রপাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। নিজ্জল সাহা, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি। চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খাইর স্টিল মিল লিমিটেড পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সীতাকুণ্ড উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডাক্তার কমল কদর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সদস্য সচিব মোরসালিন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসাইন সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় শিল্প খাতের উন্নয়ন, উৎপাদন কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরিদর্শন শেষে অতিথিরা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। বিজয় 24 আপনারা দেখছেন। দুনিয়ার মজদুর এখন গেজেট ও পরিচয়পত্র নিয়োগপত্র শ্রম আইন বাস্তবায়নের দাবিতে 31 আগস্ট 26 চলাচল ঢাকা চলো শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি সফল করুন। এই মর্মে ঠাকুরগাঁ জেলার অধীনস্থ রানীশঙ্কিল শাখা রেজিমেন্ট 26-24 মানববন্ধন কর্মসূচি পালন করছে। এই আলু হোটেলের মালিককে রক্ষা করতে চায়, আর রক্ষা করার জন্য তারা ওই মনুকে একজন পাগল বানিয়ে মামলার চার্জশিটে নাম দিতে চায়। আজকে আমি শুনছি কানপুর থেকে যে মনুকে তারা পাগল বলতে চায়, প্রতিবন্ধী বলতে চায়। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যারা আমাদের কথা শুনছেন, কোন একজন প্রতিবন্ধী মানুষ, পাগল মানুষ সারাদিন কি বিল নিতে পারে? 100 টাকা দিলে এটা কাস্টমার 30 টাকা রেখে 70 টাকা ফেরত দিতে পারে। 500 টাকা দিলে 90 টাকা রেখে 410 টাকা ফেরত দিতে পারে। একজন মানুষ পানের পিঠ ফেরাই জপরাতে আতুল দিয়ে মারতে পারে, সে পাগল না। হ্যাঁ পাগল, সে মানুষ রূপী পাগল। জানোয়ার, মালিক নামে জানোয়ার পশু, মনে হচ্ছে সেরকম একটা জানোয়ার পশু যে হাতুড়ি দিয়ে মানুষকে আঘাত করে মারতে পারে। বন্ধুরা আমার, আমরা যখন শুনেছিলাম এই শ্রমিককে হত্যা করা হচ্ছে, আমরা ঢাকার থেকে দূরে মাত্র রংপুরে এসেছিলাম। রংপুরে এসে আমরা প্রতিবাদ জানিয়ে বলেছিলাম হত্যাকারী শ্রমিক গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি। তার 3 দিন পরে 21 তারিখ ঢাকা এবং সারা বাংলাদেশে প্রতিবাদ সমাবেশ হবে, কর্মসূচি পালিত হয়েছে। প্রায় শতাধিক যারা উপজেলায় সারা দেশে সংরক্ষণ প্রতিবাদ হয়েছে, সংগ্রাম চলছে। সংগ্রামের ধারাবাহিকতায় সামান্যতার প্রতিবাদে 20 তারিখ প্রোগ্রাম হয়েছে, 21শে জুন প্রোগ্রাম হয়েছে, 23 তারিখ এই পার্বতীপুরে এবং দিনাজপুরে সমাবেশ হয়েছে। ধারাবাহিক কর্মসূচি চলছে। 10 দিনে তা পূর্ণ চট্টগ্রাম পরীক্ষা দেশের প্রত্যন্ত অঞ্চলের 8টি বিভাগে আমাদের সাংগঠনিক কাজ হয়েছে। প্রত্যেকটা বিভাগে সমাবেশ চলছে শাওনের হত্যাকারীর ফাঁসির দাবিতে। আর শাওনের পরিবার যেন আজীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ পায়। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশন ঘোষিত একজন শ্রমিকের আজীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ঘোষণা করেছে। সে আইনের ঘোষণা অনুযায়ী আমরা তো সরকারটা
স্বাক্ষর করেছে সেই অনুযায়ী আইএলও কনভেনশনের ধারা অনুযায়ী শাওনের পরিবার 48 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারে আইনি হিসাব মোতাবেক। আমরা গিয়েছিলাম শাওনের বাড়িতে, লালমনি 42 কিলো ভিতরে অত্যন্ত গ্রামের জয় কৃষক বাবা নিতান্ত সাধারণ মানুষ শাওনের টাকা দিয়ে পরিবারটা চলত। আমার ওষুধ কেনার থেকে শুরু করে কাপড় চোপড়ের দায়িত্ব শাওন নিয়েছিল। শাওন নেই, বাবা বললো আমার এখন ওষুধ কিনা হয় না, আমার ছেলে নাই, আমার ইনকাম নাই, পরিবার চলে না, নিদারুণ কষ্টে পরিবার চলছে। আর শাওনের হত্যাকারীরা তাকে বাঁচানোর জন্য পাগল বানাতে চায়। কি নষ্ট করতে চাই আপনাদের কাছে আমি কি জানতে চাই? আমি যদি নষ্ট করি এখানে দাঁড়িয়ে এই সারা হোটেলে কয় ঘন্টা শ্রমিক ডিউটি করে? আইনে তো আছে 8 ঘন্টা ডিউটি, বাঁচার মতো মজুরি কাজ করে 30,000 টাকা। খালেকের মালিক কি 8 ঘন্টা কাজ করায়? এই মিডল স্টোরের মালিক কি বলতে পারবেন আপনার পাশের দোকানের খালেক হোটেলে 8 ঘন্টা কাজ? এই পাশের দোকানের গ্রামীণ যে ইন্টারনেট চালাচ্ছে, ভ্যাকসিনেট করতেছে, দোকানদারকে নষ্ট করতে চায়, এই খালেকের হোটেলের মালিককে 8 ঘন্টা শ্রমিকের কাজ করায়? আমি যদি কষ্ট করতে চাই, আপনাদের যারা ব্যবসায়ী আছেন, সমাজের কেন্দ্রমন্ত্রী লোক আছেন, সাংবাদিক আছেন, আলম সৈনিক আছেন, জাতির বিবেক আছেন, প্রশাসনের লোক আনছেন, উপজেলা আইন অঞ্চলের কর্মকর্তারা রয়েছেন, কেউ জবাব দিতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে 56টি বছর আওয়ামী লীগ গেল, বিএনপি আসলো, এরশাদ আসলো, আবার বিএনপি আসলো, আবার অন্য দল আসলো, আবার আওয়ামী লীগ আসলো, আবার ইউনূস সরকার আসলো, আবার জরুরি অবস্থা আসলো, বর্তমান তারেক রহমান আসছে। আইরে বাংলাদেশ, তাই তো আবু সালে বলেছিল বলা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সারা আজব স্বাধীনতা। আইরে স্বাধীনতা, আইরে স্বাধীনতা, আমাদের শ্রমিককে মারার পরে হত্যাকারীকে বাঁচানোর জন্য পুলিশ প্রশাসন কিশোরগঞ্জ পরিত্যক্ত বাসায় মাদক ব্যবসা, অবৈধ সংযোগ ভাড়া আদায়, রেলওয়ে 3 কর্মকর্তার নেতৃত্বে চলছে বিউটির মাফিয়া রাজত্ব। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ ভৈরব সেকশনের 75 কিলোমিটার রেল লাইনের বিদ্যুৎ লাইন সহ পূর্ত সম্পদ রক্ষণাবেক্ষণ ও তদারকির দায়িত্বে চরম অবহেলা এবং রেলের সম্পদ ব্যবহার করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে মাসোহারা আদায়ের অভিযোগ উঠেছে 3 রেল কর্মচারী ও 1 কর্মকর্তার বিরুদ্ধে। এতে রেলের লাখ লাখ টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে। অপরদিকে বিউটি মোয়াজ্জেম নামুনরা হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা, যা সরেজমিন অনুসন্ধানে এ সকল তথ্য বেরিয়ে আসে। যাদের বিরুদ্ধে অভিযোগ, অনুসন্ধানে জানা যায় উক্ত সেকশনের বিদ্যুৎ লাইনে তদারকির দায়িত্বে রয়েছেন ফোরম্যান আল মামুন। তার অধীনেই লাইনম্যান হিসেবে কর্মরত আছেন টিপু সুলতান। 1. দায়িত্বে অবহেলা, ফোরম্যান আল মামুন 75 কিমি দীর্ঘ রেল লাইনের বিদ্যুৎ লাইনের নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করছেন না, ফলে লাইনে ঝুঁকি বাড়ছে। 2. অবৈধ সংযোগ ও চাঁদাবাজি, লাইনম্যান টিপু সুলতান কিশোরগঞ্জ ও ভৈরব রেল স্টেশন এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও দোকানে রেলওয়ের বিদ্যুৎ লাইন থেকে অবৈধ সংযোগ প্রদান করছেন। বিনিময়ে প্রতি মাসে মোটা অঙ্কের মান্থলি আদায় করা হচ্ছে। 3. রাজস্ব ক্ষতি, অবৈধ সংযোগের কারণে প্রতি মাসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো কিশোরগঞ্জের বিলের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই বিলের দায়ভার বহন করতে হচ্ছে বাংলাদেশ রেলওয়েকে। তথ্যসূত্রে জানা গেছে গত মাসে রেল কর্তৃপক্ষের নিকট থেকে 1,30,000 টাকা পরিশোধ করতে হয়েছে। বকেয়া রয়েছে প্রায় 12 লক্ষ টাকা। কিশোরগঞ্জ রেলওয়ের পূর্বাংশে স্থাপিত ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী কার্যালয়ের দায়িত্বে থাকা শেখ মোয়াজ্জেমের সক্ষতাপুষ্ট নারী নৈশপ্রহরী সুরাইয়া আক্তার বিউটি জেলা রেলওয়ে শ্রমিক লীগ রেজিস্টার B320 এর সম্পাদক থাকাকালীন কিশোরগঞ্জ রেলওয়ে পূর্ত শাখার নিয়ন্ত্রিত 5টি কোয়ার্টার পরিত্যক্ত দেখিয়ে দখলে নেয়। রেলওয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে দিব্যি ভাড়া কামিয়ে আসছিলেন। রেলের কোয়ার্টারে মাদক কারবার সহ এহেন অসামাজিক কাজ নাই যা করতো না এই বিউটি। কথা বললেই ঘরে নিয়ে আটক করে মারপিট করত। বিউটির স্বামী শাহিন একজন চিহ্নিত মাদক কারবারি। 5ই আগস্টের পর বিউটি আখাউড়া সেকশনে বদলি হয়ে গেল, বিদ্যমান রয়ে গেছে তার রাম রাজত্ব। সরজমিনে ভৈরব বাজারে গিয়ে সেখানে অবস্থিত ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে না পেয়ে তার মুঠোফোনে অনিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলেন। বিউটির উপর অভিযোগ সম্পর্কে তিনি অস্বীকার করেন। তিনি বিদ্যুৎ সংযোগের বিষয়টি উড়িয়ে দেন। তিনি পাম্প ড্রাইভার টিপু সুলতান ও ফোরম্যান আল মামুনের সঙ্গে কথা বলতে বলেন। 1953 সালে স্থাপিত বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে গিয়ে
ফোরম্যান আল মামুনের সাক্ষাৎ মেলেনি। কার্যালয়টিতে দীর্ঘদিনের অবস্থাপনা ও তালাবদ্ধ অবস্থা দেখা যায়। এলাকাবাসীর বক্তব্য, এই অনিয়মের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ ও ভৈরব স্টেশনের স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, রেলের লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে দোকান ও বাসায় সংযোগ দেওয়া হচ্ছে। এর জন্য প্রতি মাসে চাঁদা নেওয়া হয়। আমরা চাই দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক। তারা আরও বলেন, রেলের সম্পদ রক্ষা ও সরকারের রাজস্ব ফাঁকি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। অসৎ কর্মচারীদের বাধ্যতামূলক অবসর প্রদান ও মামুন মোয়াজ্জেম টিপুর দীর্ঘদিনের সিন্ডিকেট বাণিজ্য বন্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠনপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলে তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মোহাম্মদ এনামুল ইসলাম, কিশোরগঞ্জ, বিজয় 24 টিভি। আল মামুন অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়া এই রেলের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, অথচ সরকারের কোনো রাজস্ব পাচ্ছে না। মানে মাদক বেচা কিনা করে ওই যে কোনো একটা কাছে এই যে রেলের যে পুলিশ হয়ে গেছে এই ঘর থেকে মাদক ধরে নিয়ে গেছে, এই ঘরে বিদ্যুৎ লাইন আছে। পিডব্লিউ অফিসের সাথে যে বাসাটা, জি হ্যাঁ 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 হ্যাঁ, এই বাসাটা অবৈধ কিনা, এনে কি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে, তাহলে এই বিষয়ে আপনি কি ঊর্ধ্বতন প্রশাসনকে জানাইছেন কিনা? পরে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? এটা অবৈধ, তো অবৈধভাবে তারা বিদ্যুৎ ব্যবহার করতে কতদিন যাবৎ ব্যবহার করতেছে? উনার কি এটা সরকারি যে বাসভবন পাইছে? উনি চাকরি করে কোথায়? আখাউড়া চাকরি করে। তাহলে উনি আখাউড়া চাকরি করে এনে কি বিউটি বিউটি মহিলা রেলে চাকরি করে কি জায়গা? তাইলে উনিও এনে চাকরি করে, তাইলে এনে কি করে? এনে কিভাবে থাকে? অবৈধ। তাহলে এই বিষয়ে আপনার যে আল মামুন সাহেব, ওনার বিদ্যুৎ যেভাবে অবৈধভাবে আর ওনাদের কাছে বুঝতে পারছি আমি এখন সব। কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত। কটিয়াদী কিশোরগঞ্জ প্রতিনিধি প্রতিবেদন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের ঝিরারপাড় গ্রামে দুর্বৃত্তদের হামলায় শফিকুল 32 নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার 27 জুন সন্ধ্যায় নিজ বাড়ির পাশের সড়কে অজ্ঞাত দুর্বৃত্তরা শফিকুলের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে রাস্তার পাশের একটি বিলে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। নিহত শফিকুল ঝিরারপাড় গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ দুলা মিয়ার ছেলে। স্থানীয় পথচারীরা বিলের দিক থেকে গোঙানির শব্দ শুনে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ছাত্র শিবির 172তম শহীদ আব্দুল আজিজের 13তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়। জহিরুল ইসলাম সুমন, 14 গ্রাম প্রতিনিধি প্রতিবেদন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 172তম শহীদ আব্দুল আজিজের 13তম শাহাদাত বার্ষিকীর আয়োজন করা হয়েছে। শহীদ আব্দুল আজিজের বাড়ি 14 গ্রাম উপজেলার আলকড়া ইউনিয়নে সোনাইছা গ্রামে। 2013 সালের এই দিনে শহীদ আব্দুল আজিজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাজা থেকে স্থানীয় আওয়ামী ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা তুলে নিয়ে শশদী দিঘির পাড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে। শহীদ আব্দুল আজিজের আলোচনা সভা অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি নূর ইসলাম মোল্লার সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মুহাইমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি শাকিল আহমেদ, জেলা দক্ষিণ শাখার অফিস সম্পাদক আজাদ হোসেন, প্রচার সম্পাদক সাফায়েতুল্লাহ, 14 গ্রাম উপজেলা দক্ষিণ শাখার সভাপতি রিফাত সানি, সেক্রেটারি কাজী ফাহাদ, আলকড়া ইউনিয়ন সভাপতি নাজমুল হাসান ফাহিম।
আজ কটিয়াদীতে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে ২৭ জুন ময়মনসিংহে ১১ দলের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী উপজেলার সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম, নায়েবে আমির সাইদুল হক বিএসসি, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি মাওলানা বিডি আওয়াল, অফিস সেক্রেটারি জনাব জামাল উদ্দিন মাস্টার, পৌর আমির আনিসুজ্জামান রুবেল মাস্টার, আফজাল হোসেন জুয়েল প্রমুখ। চিতলমারিতে দোকান দখল বিরোধে ডাকাতি মামলা, নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ। আল হাফিজ বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাটের চিতলমারিতে দোকানঘর দখলকে কেন্দ্র করে এক অসহায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ধারায় মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দোকান দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। উপজেলার হিজলা গ্রামের হিজলা বাজার এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ নুরুল ইসলাম খানের স্ত্রী সালমা বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী মারা যাওয়ার পর তিনি 2 যমজ শিশু সন্তান হাসান ও হোসাইন এবং 2 মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবারের দখলে থাকা বসতভিটা সংলগ্ন জমিতে থাকা দোকানঘর দখলের চেষ্টা করছেন একই এলাকার কাজী আইনুল হক। সালমা বেগম জানান, হিজলা মৌজার বিআরএস খতিয়ান নং 650-এর 2825 দাগের 22 শতক জমি তার শ্বশুর আব্দুল হাই খানের নামে রেকর্ডভুক্ত। ওই জমির পাশে সড়ক সংলগ্ন স্থানে তাদের কয়েকটি দোকানঘর রয়েছে। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি কষ্ট করে সন্তানদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তিনি অভিযোগ করেন, ওই দোকানগুলোর ওপর নজর পড়ে স্থানীয় কাজী আইনুল হকের। পরে দখল রেকর্ড নেই এমন ব্যক্তির মাধ্যমে একটি দলিল দেখিয়ে দোকান দখলের চেষ্টা করা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি। ভুক্তভোগীর দাবি, এরই ধারাবাহিকতায় গত 9 ফেব্রুয়ারি 2026 তারিখে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় সালমা বেগম, তার যমজ 2 শিশুপুত্র হাসান ও হোসাইন, 2 মেয়ে ফাতেমাতুজ জোহরা বৃষ্টি ও ঋতু আক্তার সহ আরও 3 জন আত্মীয়কে আসামি করা হয়েছে। সালমা বেগম বলেন, আমাদের দোকানেই নাকি ডাকাতি করেছি এমন মিথ্যা ও মানহানিকর অভিযোগ করা হয়েছে। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিচার হোক। তার 2 মেয়ে ফাতেমাতুজ জোহরা বৃষ্টি ও ঋতু আক্তারও একই অভিযোগ করেন। তারা জানান, মামলায় তাদের নাম থাকায় তারা সামাজিকভাবে বিব্রত ও আতঙ্কের মধ্যে রয়েছেন। 2 শিশু সন্তান হাসান ও হোসাইন বলেন, এ ঘটনায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এ বিষয়ে মামলার বাদী কাজী আইনুল হকের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা চিতলমারি থানার এসআই এএসএম শাকিল নিয়াজ বলেন, ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। এ ঘটনায় এলাকায় দোকানঘর দখল বিরোধ ও মামলাকে ঘিরে আলোচনা চলছে। সংশ্লিষ্টরা ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। বাজার দিয়ে ঘুরে চলে গেছে। পরের দিন আমার ভাইকে ওই সোহাগবার দোকানের সামনে দিয়ে মুস্তাফিজ এই বাজারে ওই ফেরত দিয়ে উনি দোকান কিনছে, দোকানে আসে। এরপর আমার মাল জিনিস নিয়ে যেতে পারলে আমি ওই দিন রাত্রে আমার মাল জিনিস নিয়ে যাই। আমার মাল জিনিস নিয়ে যাওয়ার পরে এরা আমার যখন শেষ হয়েছে তখন যাই আমার মাল জিনিস নেওয়ার সাথে সাথে দরজা খোলা রয়েছে অবস্থায় ওরা যে দোকান, ওরা বলতে আমার দোকানে গার্মেন্টসের ব্যবসা করতাম, ওই মাল জিনিস আমার মাল জিনিস কোনো কেউ নেয় নাই, কোনো ধরনের হুমকি দামকি জোর ওই 2 পক্ষের কেউ কিছু করে নাই। আমার মতো করে আমার মাল নিয়ে যাওয়ার পরে যখন আমার কমপ্লিট হয়েছে ওরা যে ওই ঘরে উঠছে। আচ্ছা, কারা ঘরে উঠছে? এই যে নুর ইসলাম নানার ওয়াইফ সহ ওনার মেয়ে ছেলেমেয়েরা। আপনার পরিচয়টা? আমি কাজী মুস্তাফিজুর রহমান, হিজলা বাজারে ব্যবসা করতাম। এখন ওই দোকান যাওয়ার পরে একটা মাদ্রাসায় বাংলা শিক্ষকতা করছি। সাইফুল ইসলাম কদর,
আমার বাড়ির সেই পাশে, আমরা পাশাপাশি রাস্তার এপার আর ওপার। যারা বিক্রি করছে তারাও আমার মাতুল বংশ, আর এদের ভোগ দখলে এরাও আমার মাতুল বংশ। আমার জানা মতে এখানে যদি ডাকাতি হতো, কিছু না কিছু হাঙ্গামা হতো, আমার দোকানের সেই পাশে এই যে ফ্ল্যাক্সির দোকান দেখছেন, এইখান থেকে শুরু করে সম্পূর্ণ আমাদের। আমি ব্যবসা করি ওর পাশেরটাই, আর আমার বাড়ি এই যে ভিতরে। এদের কোনো কিছু ঘটলে এরা আমারে ডাক দিত, আর এরা যদি কোনো কিছু ঘটাতো তাহলে অন্তত কেউ না কেউ যে বলতে যে, কারণ এই পর্যন্ত দেখি নাই আমি যতদিন আমার বয়সে, আর এটা তো বয়স কয়, আর বাবার সাথে আমি নাহলে 20 বছর ধরে ঘুরি। আপনি বলেন এরা এত ছোট ছিল, এরা ডাকাতি কি। আমরা দেখতে পাচ্ছি যে এই দোকানটায় ডাকাতি হয়েছে শুক্রবার রাত্রে। আজকে শনিবার ওনারা জানতে পেরেছেন, প্রচুর লোকজন, এখানে প্রশাসনের লোক। মূলত কারোশ্রী এই জুয়েলার্সটা পিছন দিক থেকে একটা দেওয়াল ভেঙে আমরা দেখতে পাচ্ছি। জিনিসটা দেখে আমাদের একটু মর্মাহত। কীভাবে আমরা দোকানের মধ্যে কিন্তু ঢুকি নাই, দূর থেকে দেখলাম যে কোন দিকে ঢুকতে হবে, যেহেতু তালা মারা আছে। জুয়েলারির মানে দেওয়াল ভাঙা আছে পাশে, আমরা পরবর্তী দেখেছি ওই দেওয়াল কাটা, ওই পাশের দোকানটা আমার পরে তালা মারা, মানে বোঝা যাবে না যে চুরি হয়েছে ওই দোকানে, কিন্তু তালা মারা, ভিতরে দেওয়াল। তারপরে আমরা হোটেলের দোতলাতেও যাই, যে দোকানের উপরে যে রুমগুলো আছে ওগুলোতেও কিন্তু আমরা চেক করেছি যে আসলে কোনোভাবে দেওয়াল মানে কেটেছে কিনা, ছাদ কেটেছে কিনা, সেটাও কিন্তু আমরা পরিদর্শন করেছি আমরা কয়েকজন। সেখানেও আমরা কিন্তু ওরকম কিছু পাইনি। পরবর্তীতে দেখছি যে আমাদের এই দোকান থেকেই জিনিসটা ঘটেছে। এখন আমাদের গার্ড তো 5-6টা থাকে, এখন এটা দিনে হয়েছে কিনা এটা সম্ভব বিশেষ করে। আমাদের মার্কেটেরও কিন্তু গার্ড এখানে সবসময় থাকে, আর জিনিসটা যেহেতু কেটেছে সেটার আওয়াজ অবশ্যই পাওয়া যায়। সিসি ক্যামেরাতে ওনারা তদন্ত করবে, ওনারা বলতে পারবে। আর লাইন তো অবশ্যই কেটে দিয়েছে, ডিস্টার্ব করেছে আমাদের ভূমিমন্ত্রীকে, ডিস্টার্ব করেছে সবার। এটা বলে দেওয়াল কেটে একটা দোকান ছিদ্র করে আর একটা দোকান চুরি করা হয়েছে, এবং হচ্ছে এই সংগঠিত হয়েছে। তালা ভেঙে না, কিন্তু তালা চাবিটা খোলা হয়েছে। এটা সুসম্পন্ন ষড়যন্ত্র একটা। এটা যদি আমাদের পুলিশ প্রশাসন মনে করে, খুব শিগগিরই এটা বাড়িয়ে যাবে, কারণ তালা ভাঙা হয়নি, চাবি দিয়ে খোলা হয়েছে। আমরা জেলা প্রশাসক লিটন সাহেব এবং আমাদের এমপি সাহেব মিনু কাকুর দৃষ্টি আকর্ষণ করছি, এবং প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একবারে পথে বসে গেছি, আমাদের এই দোকানের মালটা বিশেষ করে 24 ঘন্টার মধ্যে উদ্ধার করা যদি না হয়, তাহলে আমরা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখা অনির্দিষ্টকালের আমাদের যত ব্যবসায়িক আছে, শুধু স্বর্ণ ব্যবসায়িক না, স্যান্ডেল পট্টি বলেন, আড্ডি মার্কেট বলেন, যত আমাদের 25-26টা চেম্বার অফ কমার্স আছে, সবাই মিলে বসে এবং আমরা গোটা রাজশাহী অচল করে দেবো। যদি আমরা একবার রাস্তায় বসে গেছি, রাস্তার ফকির হয়ে গেছি, একটা নাকপুল পর্যন্ত আমাদের দোকানে নাই। পর্যন্ত কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ যেহেতু আমাদের প্রশাসন আসছে, তাদের উপরে আমাদের বিশ্বাস আছে। আমরা চাই তারা 24 ঘন্টার মধ্যে একটু খাটলে আশা করি জিনিসটা উদ্ধার হয়ে যাবে, কারণ আমাদের তালা ভাঙা হয়নি। হতে পারে পশু আর এক দোকান হতে পারে, এখানে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় আমরা। নিরাপত্তা কর্মী তো আমাদের বাদুশের সমিতির পক্ষ থেকে নিরাপত্তা কর্মী তো থাকেই, তার 5-7জন গার্ড হিসেবে তো তারা ডিউটি করে। তাদের কী অবস্থান ছিল সেটা তো আমরা যেহেতু বাইরে ছিলাম, সেটা তো আমরা ওইভাবে করতে পারিনি। তাদের তো ডিউটি দেওয়ার কথা। রাত্রে তো গার্ড থাকে, গার্ড আপনার ভিতরে বা এই রাস্তায়, তারপর ভিতরের রাস্তায়, তাহলে গার্ড কি তারা কোনো দেখতে পায়নি বা কোনো কিছু শব্দ? এটা তো আমরা জানি না, আমরা তো শুক্রবার সারাদিন যেহেতু বন্ধ, সেহেতু আমরা কীভাবে এটা বুঝবো যে দেখেছে বা দেখেনি। আমরা তো আজকে শনিবার সকালবেলায় দোকান খোলার উদ্দেশ্যে বা ব্যবসার উদ্দেশ্যে এসে পরে শুনি যে এইরকম ঝামেলা বা
জিনিসটা চুরি হয়েছে এবং আলমারি ভেঙে আপনার প্রত্যেকটা মাল একটা কোনা কাঞ্চিতে কোনো জিনিস রাখেনি। আমাদের মোটামুটি দোকানে 200 ভরি স্বর্ণ ছিল, মোটামুটি 250-300 ভরি চাঁদি ছিল, আরও অন্যান্য নগদ ক্যাশ ছিল, মোটামুটি 5-7 লাখ টাকা 10 লাখ টাকার মতো ক্যাশ ছিল, 20 লাখ টাকা ক্যাশ ছিল। আমরা জেলা প্রশাসককে দৃষ্টি আকর্ষণ করছি, এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, তারা মুখ করুক এবং আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ, আমাদের জিনিসটা আশা করি উদ্ধার হয়ে যাবে। আপনারা একটু সাংবাদিক ভাইরা একটু চেষ্টা করেন, আপনারা নিঃসন্দেহে তদন্ত করেন, দেখেন জিনিসটা উদ্ধার হয়ে যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ।